আমার পোষা পাখি উড়ে যাবে আমি একদিন ভাবি নাই মনে আমার পোষা পাখি উড়ে যাবে সাগরে, ভাবি নাই মনে। আমার পোষা পাখি উড়ে যাবে সাগরে, ভাবি নাই মনে। পাখি আমায় ভুলবে কেমনে একদিন ভাবি নাই মনে। খেলতো পাখি সোনালির খাঁচা কত কি বলি আমায় বসে রূপা আলি আনায় খেলতো পাখি সোনালির খাঁচা কত কি বলি তো আমায় বসে রূপা আলি আড়ায় স্ফটিকেরও বাটি খবর দিতে নিষ্ঠুর পাখি আমার আই দয়াল মনে একদিন ভাবি নাই মনে। এই জংলা পাখি করলো সর্বনাশ এখন শুধুই হাহু আস কোথায় করব তার তালাশ জংলা পাখি করলো সর্বনাশ এখন শুধুই হাহু তাস কোথায় করব তার তালাশ। আমার কে এমন দরদিয়া ও অবশ্যই বলে দে আমার কাছে
জানতেম পাখির মন পাখি আমায় করিবে মন তারে দিতে না আগে যদি জানতেম পাখির মন পাখি আমায় করিবে মন তারে দিতে না ও সেই মনের পাখি মনে পাখির মায়ায় পড়ে কল তারাও পেল আমার মতো সব তাদের জল ভরা দুই পাখির মায়া পড়ে কল তারাও পেল আমার মতো সব তাদের জলে ভরা দুই অসীম গগনের পাখি উড়ে যাবে একদিন আবি না মনে কত দীর্ঘ দিনের দীর্ঘদিনের পুরাতনে এই পোষা পাখির গান তবুও কত নতুন লোকের এই গানের প্রতিদান আমরা যেখানে যাই যেখানে যাই শ্রোতা বন্ধুগণ বলে আমাদের স্থান সরকার মহাশয় গেয়ে শোনাবেন
পোষা পাখির গান। এত কারো এত কারো একার পাখি নয় গো, মনে মনে ভাবি তাই কারো কোন রকম পাখি উড়ে যায় না, এমন মানুষ নাই। কারো চন্দনা কারো কাকাতুয়া গো, আবার কারো উড়েছে বুলবুল, বিরহের আঘাতে ভেঙে আসে যত ভাঙ্গা নদীর কুল। ও তাই কুল ভাঙিয়ে দুল দুলিয়ে বক্ষে পরে টান, চোখের জলে ভেসে আসে বিজয়ের পোষা পাখির গান। তাই তো লোকে এই গানটারে চায় সান্ত্বনা দিতে, বেদনায় কত বীর কত লোকের পোষা পাখি এখানে পোষা পাখির গান। কল্পনাতে বিজয় সরকার আমি সভ্য সব আস্থা, রসিক এসে রসাভাসে করেছে নিবেদন। এই যে বৈষ্ণব আর মতুয়া জানতে কিনছ কেনই বা বলো তারা গন্ডগোল করে, খাঁটি মতুয়া কিসে হয় তাই বুঝাবে আমারে। ধৈর্য ধরে রসিক তুমি করিও শ্রবণ, এইবার তোমার প্রশ্নের সমাধান করিব বর্ণন। বাবা মূলত বৈষ্ণব যা মতুয়াও তাই। একজন খাঁটি বৈষ্ণব হইতে গেলে যা যা লাগে, একজন খাঁটি মতুয়া হতে গেলেও তাই তাই লাগে। বৈষ্ণবের ভজনের মধ্যে মন্ত্রতন্ত্র নাই, মতুয়ারও নাই। কি বাবা? এই জন্য তারক গোসাই লিখেছে মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। তাহলে তন্ত্রও নাই, মন্ত্র নাই, বৈষ্ণব ধর্মেও নাই, মতুয়া ধর্মেও নাই। অল্পে বলতে হবে তো, আবার সে আসবে পরে, আবার যদি সময় পাই আমি আবার আসবো। কি বাবা? একটা নিয়ে রাত ধরে কসলা কসলি করলে ভালো হবে না। তাহলে বৈষ্ণব আর মতুয়া মূলত ভিন্ন কিছু নাই। এবার যদি বলো গন্ডগোল কারা করে, যারা ধর্ম বোঝে না গন্ডগোল করে সেই কয়জন। বাবা বুঝলে গন্ডগোল থাকে না, কথা যদি না বোঝে গন্ডগোল এমনি চলতেই থাকে। কেমন জানেন, এক ভদ্রলোক বাংলাদেশ থেকে নতুন আইছে, তা গেছে কলকাতায়, হাওড়া ব্রিজ দেখতে গেছে, ব্রিজের গোড়ায় দাঁড়াইয়ে ফেল ফেলাইয়ে তাকাইয়ে রয়েছে। তা দেখবেন বাংলাদেশ থেকে যারা নতুন আসে ওদের চাল চলন হাত ভাত দেখলে ও ঠিক পাওয়া যায় যে এটা নতুনে আমদানি হয়েছে। অনেকেই আমরা আগে বাংলাদেশে ছিলাম, কিন্তু আগে আইসে মাতব্বর হয়ে গেছি, কিন্তু নতুনে আমদানি হইলে টের পাইয়া ওই একটা ভাব হয় আর কি।
তাই হাওড়া ব্রিজের দিকে তাকায় রয়েছে, উনি আবার বরিশাল থেকে আইসে, বুঝলেন? তাই তাকাইয়ে রয়েছে। আর একজন ভদ্রলোক পাশের থেকে দেখে টের পাইছে যে এইটা নতুন আমদানি হয়েছে। তো ধীরে ধীরে কাছে গিয়ে এই বরিশালের ভদ্রলোক যে হাওড়ার ব্রিজ দেখতেছে তারে জিজ্ঞাসা করছে, দাদা আপনার বাসা কোথায়? বরিশালের ভদ্রলোক মনে মনে চিন্তা করছে, শালা মুই তো মানু মানে মানুষ, মোরে বাসার কথা জিগাইলে কেন? মোরে তো পক্ষী ঠাবরাইছে। ঠাবরানো মানে বাবা, বাসার কথা কইছে, বাসা তো থাকে পক্ষীর। তা যদি পক্ষী আমারে ভাবে তাহলে তো ছোট পক্ষী ঠাবরাই নাই, বড় পক্ষী ঠাবরাইছে। বড় পক্ষী তো হগুন। রাগের চোটে চিন্তা করতেছে, হালার পো হালাই আমারে কইল কি হগুনে তো গরু খায়, শালা আমারে নামাইলে কোন জায়গায়? ও রাগে ফুলে রইছে, জবাব তো দেয় নাই। এখন আবার জিজ্ঞাসা করছে, দাদা জিজ্ঞাসা করলাম আপনার বাসা কোথায়? ও রাগের চোটে কয়, গরু খায় তোর পায়ে। গন্ডগোলটা হচ্ছে এইখানে বাবা। যদি কেউ না বোঝে সেই কয়জন গন্ডগোলে মজে। যদি বৈষ্ণব হয়ে বা বৈষ্ণবের পোশাক পরে মতুয়াকে কেউ নিন্দামন্দ করে, বুঝবেন ওইটা খাঁটি বৈষ্ণব না। আর ওই নিন্দা স্তুতি শুনিয়ে যদি মতুয়া রাগ হয়ে যায় তাহলে বুঝবেন ওটাও খাঁটি না। মানে বেজালে বেজালে সমকক্ষ না হইলে এক হাতে তালি বাজে না বাবা। আমার গুরুদেব অসীম সরকার বাবা পাগলার শিষ্য, আপনারা জানেন সবাই। তা তখন নাম কীর্তন করত, পদাবলী গাইত, কবি গান তেমন গায় না, রামায়ণ টান গাইত। উনি তো সর্বঘটের কাঁঠালি কলা, যে জায়গা যায় সেই জায়গায় সেট হইয়া যায়। এত গুণী মানুষ এই কবির জগতে আজ পর্যন্ত এসেছে কিনা আমার জ্ঞানে জানা নাই। তো যাই হোক, উনি তখন নাম কীর্তন করে। কালনায় গেছে বাবা পাগলার কাছে। তা বাবা পাগলাকে বলছে, পাগল আমরা নাম কীর্তন করি, খোল ঠোল নিয়ে ব্যাগ ব্যাগেজ নিয়ে যখন ট্রেনে বাসে চলি, ওই ট্রেনের প্যাসেঞ্জার যারা, বাসের প্যাসেঞ্জার যারা, ওরা আমাদের হিংসা করে। বাবা পাগলা বলছে, এই শালা ওরা যে তোরে হিংসা করে তুই বুঝিস কি করিয়া? তাহলে তোর মধ্যে হিংসা বৃত্তি আছে? বাবা পাগলা করেছে বর্ণনা, অসীম রে, যেদিন তোর মধ্যে আর হিংসা বৃত্তি থাকবে না সেদিন সংসারে কেউ তোকে হিংসা করবে না। তো এই যে গন্ডগোল ওই না বোঝা মানুষের মধ্যে বাবা, যদি কেউ বোঝে তাহলে আর গন্ডগোল হয় না। তাহলে বৈষ্ণব কিসে হয়? বৈষ্ণবদের হচ্ছে খাঁটি বৈষ্ণবের বামাচারীর ভজন। বামাচারী মানে বামা শব্দে মেয়ে, অর্থাৎ নারীর স্বভাব। ভজন করতে করতে পুরুষ যখন লাভ করে, এই নারী আর পুরুষ একত্রে থাকলে পরে এদের বলা হয় দুইজনেই কৃষ্ণ ভজন করছে, এরে কয় বামাচারীর ভজন। মাইয়া হইয়া, মাইয়া মানুষ নিয়া বা তার স্বভাব নিয়ে ভজন করো। ঠিক আছে বাবা? তো এই ভজনটা বুঝতে গেলে এখানে দেহের সাথে দেহের কোনো সম্পর্ক নাই, ঐহিকের সুখের কোনো বালাই নাই। ভজনের প্রশিক্ষণ দাতাকে চণ্ডীদাস আর রজকিনী। এদের জন্ম কোথায়? ব্রজলীলায়। যেদিন, ঘটনা বলতে গেলে তো অনেক সময় সাপেক্ষ বাবা, কব ব্রজলীলায় একদিন বাবা পাগলা পঞ্চানন ডাক দিয়ে কালীর কাছে করেছে বর্ণন।
শোনো শোনো ও শঙ্করী, আমার কথা লও, অতি সত্বর ঘরের থেকে তোমার শাড়ি দাও। ভোলানাথ বলছে, শঙ্করী তোমার একটা শাড়ি দাও। শঙ্করী বলছে, কালীর এক নাম শঙ্করী। শঙ্করী বলছে, ভোলানাথ তুমি পুরুষ মানুষ, শাড়ি দিয়ে কি করবা? ভোলানাথ বলছে, আমি রাস দেখতে যাব। শঙ্করী কালী বলছে, তোমার নাই জানা, রাসে একমাত্র কৃষ্ণই পুরুষ, আর কোন পুরুষের জায়গা হবে না। তুমি পুরুষ মানুষ ভোলানাথ গোসাই, রাসে তোমার অধিকার নাই। ভোলানাথ ডেকে বলে, তাহার বরাবরই, এই জন্যই তো শাড়ি পরিয়া আমি সাজবো নারী। নারী হয়ে রাজ দেখিতে দেব দর্শন। হাসি দিয়ে কালী বলে, শোনো পঞ্চানন, শাড়ি আমি দিলাম তোমারে, করো বিবেচনা, পরিণামে তোমার কি ঘটবে তা বলা তো যাচ্ছে না। আমি তোমারে শাড়ি দিলাম বটে, তবে তোমার পরিণাম যে কি হবে এইটা আমি বলতে পারছি না। এইবারে ভোলা ত্রিপুরারি পরিধান করিল শাড়ি, দেখতে জানো হয়ে গেল মা গো অবিকল একজন নারী। ঘুমটা টেনে পাগলা পঞ্চাননে আজ ব্রজবাসে এলো। রাস মঞ্চে এসে যখন দর্শন দিল, রাসের চাকা ছিল মদনের মাথায়, যখন দেখতে পায় ভোলানাথকেই চিনতে পেরে তার মনে জেগেছে ভয়। কারণ ভোলানাথ একদিন মদনকে ভস্য করিয়ে দিছিল, আজকে দেখে আবার শাড়ি পরে আইছে সেই ভোলানাথ গোসাই। মদন ভয়ে জড়সড় হয়ে গেছে, রাসের চাকা ঘোরা বন্ধ হয়ে গেছে, আর আনন্দ হচ্ছে না। কৃষ্ণ বিশোখাকে বলছে, বিশোখা কেমন জানো রাসে আমি পাই পুরুষের গন্ধ, রাসের চাকা ঘোরে না জানো আনন্দ হলো বন্ধ। তল্লাশি চালাও অবিশোখে, আমার কথা লও, দেখো এবার কে এসেছে আমার কাছে কও। খোঁজ করিতে বিশোখা যখন নিচে নেমে এলো, শাড়ি পরা ভোলানাথকে দেখিবারে পেল। শাড়ি তো পরছে, এক ফাঁক দিয়ে জটা খানিক বাইরে হয়ে গেছে। বিশোখা ভালো করে লক্ষ্য করিয়ে দেখে, হ্যাঁ ত্রিলোচন চলে আইছে। তা বিশোখা শিব ঠাকুরের ঘাড়ে হাত দিয়ে বলছে, ও ভোলানাথ তুমি আসলে কোন সময়? এখানে কি বলেছে, সখীর পরশে বিপুল হরিষে গো। ভোলানাথ হয়েছে মুখ্যমান, রাসমঞ্চে গড়াগড়ি খেলে পাগলা ঈশান। পাগলা ঈশান রাসমঞ্চে এবার গড়াগড়ি দিচ্ছে, মানে সখীর পরশ যখন পেয়েছে, পুরুষাকার নষ্ট হয়েছে, সখীর কৃপায় ভোলানাথ সত্যি সত্যি নারী স্বভাব লাভ করেছে। সেই আনন্দ ভোলানাথ সইতে পারছে না, রাসমঞ্চে গড়াগড়ি দিচ্ছে, সবকিছুতেই তার আনন্দ। তখন আর দেহ জ্ঞান নাই, আনন্দ ভরে দিগম্বরে জটা ধরে টান দিল। এক টানে দুই দুটো জটা ছিন্ন হইয়া গেল। ওই জটা ভোলানাথ যখন দিল ছুড়ে, দুইজনের পড়ল গিয়ে পায়ের উপরে, একটা কৃষ্ণের পায়ে একটা রাধার পায়ে গো। শোনেন নর নারী, একবার বদন ভরে সবাই মিলে বলুন হরি হরি বল। এবারে যাটা নিবেদন করে, শোনো হে গোসাই, এরপরে আমাদের কোথায় জায়গা হবে বলে দেওয়া চাই। আমরা এতদিন ভোলানাথের মস্তকে ছিলাম, আমাদের তো ছিঁড়ে ফেলায় দেশে, এখন আমরা যাবো কোন জায়গায়? তখন ভগবান বলল,
তোমরা আগামীতে রামী আর চণ্ডীদাস হবে, মানে রাধার পায়ে যেটা পড়েছে ওইটা রামী হবে, আর কৃষ্ণের পায়ে যেটা পড়েছে ওইটা চণ্ডীদাস হবে। তোমরাই এই রসরাস তত্ত্ব জগতে প্রচার করবে। তাহলে সেই রাস রস তত্ত্বটা কি বলেছে? যাইবি পশ্চিমে বলিবি দক্ষিণে গো, দাঁড়াবি পূরব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি তবে তো রহিবি সুখে। গোপন প্রীতি গোপনে রাখিয়া সাধিবি আপন কাজ, সাপের মুখে দেবে কেড়ে না যাবি তবে তো রসিক রাজ। যেজন চতুর সুমেরু শিখর সিপাহী গাঁথিতে পারে, মাকড়ের জালে মাতঙ্গ বাঁধিলে রস মিলাই তারে। রাধুনি হইবি ব্যঞ্জন বাটিবি হলুদ না লাগিবে গায়ে, আমিও সাগরে স্নান করবি কাপড় না ভিজিবে তাই। আমিও সাগরে স্নান করবি এলয়ে মাথার কেশ, নির্না ছুইবি তীরে না উঠিবি সম দুঃখ শোক ক্লেশ। সেই সে রাস নিগুড় ধন্য গো, ব্রজ বিনা অন্যের জানা নাই। ব্রজ রসের রসিক হলে তারাই জানতে পারে ভাই। তবে প্রথম দুয়ারে মদের বসতি, দ্বিতীয় দুয়ারে আসক স্থিতি কয়, তৃতীয় দুয়ারে কন্দর্প চণ্ডীদাস ভজনে কয়। এই হচ্ছে চণ্ডীদাসের ভজন। এবার আরেকটু যদি বলি বাবা, চণ্ডীদাস ঠাকুর মাছ ধরবে বলে পানের খিলি বড়শিতে আধার দিয়ে নদীর ঘাটে বসে থাকে, আর এক ঘাটে রামী ধোপানি কাপড় কাছে। 12 বৎসর এমনি ভাবে চণ্ডী বসার হয়। একদিন রামী ধোপানি ডেকে চণ্ডীর কাছে কয়, শোনো শোনো ও গো ঠাকুর, তোমায় বসে থাকতে দেখি 12 বৎসর কেটে তো গেল, মাছ পাইছো নাকি? যখন রামী কথা কইছে, চণ্ডী কি জবাব দিচ্ছে? চণ্ডী বলে, মাছ ধরবো বলে মনে ছিল তো, 12 বৎসর পরে আজকে কেবল একটা দিল ঠোক। রামীটার পাইছে কোন মাছে ঠোক দেওয়ার কথা কয়। তাই রামী বলছে, শোনো 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 সাধক শিরোমণি, আসলে এই মৎস্য ধরার মন্ত্র আমি জানি। সন্ধ্যার পরে আমার ঘরে তুমি দিও দর্শন, বিধি মতে সেই মন্ত্র দেব প্রশিক্ষণ। দেখতে দেখতে দিবের আলো বন্ধ হয়ে গেল, সন্ধ্যার আধারে চারিদিক যখন ঘিরিয়া ফেলিল, উচাটন মনে চণ্ডী এসে দিল দর্শন। রামীকে বলে, মন্ত্রটাই আমায় দাও না প্রশিক্ষণ। রামী বলেছে, ঠাকুর অস্থির হইও না, তাই বিলম্ব করো সময়ের জন্য পেয়ে যাবে গোসাই। ধীরে ধীরে রাত্রি যখন গভীর হয়ে গেল, চণ্ডী ঠাকুর ডাক দিয়ে তখন বলিতে লাগিল, এইবার আমাকে শিখাও। রামী কি বলছে? শোনো শোনো ঠাকুর, এই প্রেম পুকুরের মাছ ধরতে অনেক কিছুই লাগে। চণ্ডীদাস ঠাকুর পূজা শেষ হয়ে গেছে। রামীর দিকে যখন ফিরে তাকিয়েছে, তার সুপ্ত শার্দুল ভিতরে চারা দিয়ে উঠেছে। রামী চিন্তা করছে বাহু বেষ্টনে, মানে চণ্ডীদাস ভাবছে বাহু বেষ্টনে রামীকে জড়িয়ে ধরিয়ে প্রেম আলিঙ্গন দেবে। যখন বাহু বাড়াইয়ে রামীকে আলিঙ্গন দিতে গেছে, রামী তখন ধমক দিয়ে বলছে, দাঁড়াও ঠাকুর, তোমার আমার এই ভালোবাসা আমায় বলো দেখি, দেহের সাথে দেহের কোনো সংযোগ আছে নাকি? তুমি কি আমার এই দেহটাকে ভালোবাসো? যদি তাই হয় তাহলে আমাকে একটা ছুরিকা দাও, আমি বক্ষ বিদীর্ণ করে যার মানুষ, দেশের মানুষ দেশে চলে যাচ্ছি,
রক্ত মাংসের এই দেহ পিণ্ডটা তোমাকে ধরে দিয়ে যাচ্ছি, তুমি যত খুশি আনন্দ করো। তখন চণ্ডীদাস কি বললেন? করজোরে বললেন, শোনো শোনো শোনো, তুমি রজকিনীর আমি, তোমারও দুটি চরণ শীতল জানিয়া শরণ লহিন আমি। বাসুলি আসিয়া চাপর মারিয়া দ্বিজ চণ্ডীদাসে কয়, সহজ ভজন করহ যাজন, ইহা ছাড়া কিছু নয়। তবে রজক ঝিয়ারি কিশোরী স্বরূপা শরণ লহকে তার, আমি যাহা বলি তুমি শোনো তাহা, 64 ভজন সার। এই হচ্ছে মূল বৈষ্ণবীয় ধারা। এবার আর ব্যাখ্যা করব না বেশি করিয়ে, খালি ছোট্ট ছোট্ট করে 3-4 কথা কইয়ে প্রথমবারে চলে যাব। কিন্তু এর পরেও এই বৈষ্ণবদের মধ্যে একদল আছে, তারা লক্ষ্যভ্রষ্ট। কে বাবা? ওরা বাইরে দেখায় ভারী অনুরাগী বিরাগী, কিন্তু ভিতরে সবটু বদরাগী। বুঝতে পারছেন? তার মানে ওরা ত্যাগকে আশ্রয় করে আসলে দেহ সুখে মজে আছে সংসারে। এই কয়টা হচ্ছে লক্ষ্যভ্রষ্ট। এদেরকে বলা হয় মহাপ্রভুর ভাষায়, শাস্ত্রের ভাষায় মর্কট বৈরাগী। এইবার যদি খাঁটি মতুয়াদের কথা বলি, আমি নেগেটিভ পজিটিভ দুটোই বললাম। মতুয়াদের মধ্যে এই যে চণ্ডীদাস রজকিনীর ভজন বললাম, এইরকম বিশুদ্ধ আচারে যে সমস্ত মতুয়ারা রয়েছে, যারা জায়গার থেকে দূরের জিনিস দেখতে পারে, যারা শ্রীহরির সঙ্গে ইচ্ছা করলেই বাবা সেবা করবার জন্য পৌঁছাইয়ে যেতে পারে, যেমন জানকী ছিল মৃত্যুঞ্জয়ের ভগ্নী। গুরুচাঁদ ঠাকুর অস্ট্রেলিয়ার বাড়িতে সিএস স্মিথের স্ত্রীকে দেখিয়েছিল, দেখেছেন? শ্রীনাথ পাগল কুম্ভের মেলায় গিয়েছিল, কি অবস্থায়? গুরুচাঁদ ঠাকুর বলল, শ্রীনাথ যদি কুম্ভের মেলায় যাইতে অভিপ্রায়, কামনা সাগরে ডুব দে গিয়ে বলতেছি তোমায়। মানে বিষয়টা হচ্ছে, শ্রীনাথ পাগল আগেই গুরুচাঁদকে বলছে, বাবা আমাকে একটু কুম্ভের মেলায় নিয়ে যাবা। গুরুচাঁদ বলছে, ঠিক আছে যাবি। কিন্তু যোগ শুরু হয়ে গেছে, গুরুচাঁদ বলছে না যে শ্রীনাথ চল কুম্ভের মেলায় যাই। তাইতে শ্রীনাথ নিজের জীবন নষ্ট করে দেবার জন্য কাঁচা পায়খানার মধ্যে সারা দেহ ডুবাইয়ে নাক ভাসাইয়েছিল। গুরুচাঁদের আজ্ঞায় ভক্তরা খুঁজতে খুঁজতে শ্রীনাথের খবর পেয়েছে, বলেছে গুরুচাঁদ তোমাকে স্মরণ করেছে। শ্রীনাথ গায়ে জল ঠল ঢালিয়ে গুরুচাঁদের কাছে বলছে, বাবা তুমি আমাকে ডাকলে। গুরুচাঁদ বলছে, শ্রীনাথ তুই যে কুম্ভের মেলায় যাবি, আমি তো তোরে খুঁজে পাই না। তাই বাবা যোগ শুরু হয়ে গেছে, তুমি তো আমারে কোনো সময় বলছো না যে কুম্ভের মেলায় যাব চল। আমি চিন্তা করলাম আমার জন্য আমার বাবার মুখের কথা নষ্ট হয়ে যাইব, এই জীবনই আমি আর রাখবো না। তাই তো আমি পায়খানার মধ্যে ডুবেছিলাম বাবা। গুরুচাঁদ বলছে, শ্রীনাথ তোর কুম্ভের মেলায় যাবার এতই সাধ? বলছে, বাবা ইচ্ছা তো ছিল। বলে, তাহলে কথা লবি, কামনা সাগরে গিয়ে ডুব দিবি। দেখেন গুরুচাঁদের কথায় শ্রীনাথ গিয়ে কামনা সাগরে ডুব দিল। 3 দিন পরে ওই জায়গাতেই ভাসিয়া উঠিল। 3 দিন খবর নাই, 3 দিন পরে যে জায়গা ডুব দিছিল ওই জায়গায় এসে শ্রীনাথ ছেলে উঠছে। গুরুচাঁদের কাছে এসে সাষ্টাঙ্গে প্রণাম করে বলছে, বাবা আগে যদি জানতাম এখানেও তুমি আর কুম্ভের মেলায়ও তুমি, কারণ গুরুচাঁদ হচ্ছে পাগলা ভোলানাথ স্বয়ং ত্রিলোচন। তাই বলছে, বাবা এখানেও তুমি আর ওখানেও তুমি, যদি আগে জানতাম তাহলে জীবনেও কুম্ভের মেলায় যাওয়ার কথা কইতাম না। তাহলে এই যে অপ্রাকৃত দেহ, অবিশ্বাস করবেন না কেহ, এইটা মতুয়ার বাজারে যে মতুয়ারা শ্রীহরিকে ভাবতে ভাবতে দেহটা অপ্রাকৃত হয়ে যায়, শ্রীহরির সঙ্গে অভেদ মিলনে একাকার হয়ে যায়, তিনি হইলেন খাঁটি মতুয়া। তারক গোসাইকে
সাধনার বাড়ি যাইতো বলে। আমি কিন্তু কোনো কান্নাকাটির উপাখ্যান বলছি না বাবা, মতুয়ার বিষয়টা কি এইটা বোঝাবার চেষ্টা করছি। অনেকে আছে আইসা একটু কান দিয়ে পড়লেই তাকে গান ভালো হইয়া যায়, ও আমাকে অমুকে যা গান গাইছে কান দিয়ে নেটাইয়ে ফেলাইছে, আসলে কি কইয়ে কানছে তারপরে যাইয়ে কি করতেছে এইসব দেখে না। আমি ভুল বিষয়টা বুঝাবার চেষ্টা করছি। কিছু আছে প্রকাশ্য, শাস্ত্রে যা লিখেছে তার কিছু প্রকাশ, কিন্তু ওইটুকুই শেষ নয়, ওর মধ্যে অলেখা অপ্রকাশ্য অনেক আছে। যদি গুরু কৃপায় সেইটুকুকে উদ্ধার করতে না পারে, শ্রীহরির কৃপায় যদি সেইটাকে কেউ মানে আবিষ্কার করতে না পারে, বুঝতে না পারে, তাহলে খালি মালা তিলক বেশভূষা দিয়ে কেউ কোনো ভক্ত হইতে পারবে না বাবা। ভক্তের পরিণাম অনুরাগে, তার ভাবে, ভক্তিতে। কি বাবা, আমি আজার মালা নিয়ে কাঠের মালা যার আছে তার সাথে গন্ডগোল বাঁধাইয়ে দিলাম, ওটা কোনো ভক্তের মধ্যেই পড়ে না, ওইটা গন্ডগোল সম্প্রদায়। যাক, আমি এখন ওই দিকে যাচ্ছি না। তাহলে এই যে শ্রীনাথ পাগল চলে আসলো, আর আমি তারকের কথা বলতেছিলাম। তারক গোসাই সাধনার বাড়ি যায় বলে যুবক ছেলেরা একটা ঘরের মধ্যে হরিসভা পাতাইছে, তারক গোসাইরে নিমন্ত্রণ দিয়েছে, গোসাই আমরা হরিসভা করবো, তুমি আসবা। কিন্তু ওরা যুক্তি করছে গোসাইরে আইনে আজকে উত্তম মধ্যম দেব, শালা নিজের পথ দ্বারে যায় না, মা কইয়ে দূরে দূরে থাকে, আর সাধনার দ্বারে খালি আসে আজ যায়। আজকে গোসাইরে সারাসারি নাই, টঙ্কার কাঠি লম্বা করিয়ে বানাইছে, কাশি যে কয়টা মোটা মোটা সেই কয়টা নেছে, মানে কান্দাতে পিটইয়ে মারবে আর কি গোসাইরে। যুক্তি করছে ঘরের মধ্যে আসলে জানলা দরজা সব বন্ধ করিয়ে দিবি, হরিচাঁদ গুরুচাঁদের নামে ধ্বনি দিয়েই টঙ্কা বাজান শুরু করিয়ে দিবি, আর এক ফাঁকে বাতি নিবাইয়ে দেবে, গোসাই কোন জায়গা থাকে তাক করিয়ে জম্মের গুতন গুতোয় দিবি। তারক গোসাই জানতে পেরেছে ওদের মনের অভিপ্রায়, বলছে ঠিক আছে আমি তোদের মহোৎসবে যাব। ওদের হরিসভাই তারক এসে দিয়েছে দর্শন, ওদের মনে হয়েছে তাতে আনন্দ বর্তন। গোসাই মাঝখানে আমার শ্রীহরির নামে যখন ধ্বনি দিল, জয় হরি সাদ গুরু সাদ বলে লাফাতে লাগিল। তারক ভাসে চোখের জলে বাবা লম্ফ সম্ফ দেয়, একজন ফু দিয়ে লম্ফ নিবাইয়ে দিল, মিথ্যা কথা নয়। যার যার আন্দাজ মতো লাঠি দিয়ে কাশি দিয়ে মারামারি করে। কিছুক্ষণ পরে একজন বলে সবার ধারে, দাঁড়া, ঘরের জানলা দরজা বন্ধ, বাতি নিভে গেছে, মারতিছে তো তারক গোসাইরে লক্ষ্য করিয়া। তারক গোসাই উহু হা কিছু কয় না, কিন্তু ওরাই কেউ কয় আমার কান কাটে গেল, কেউ আমার নাক ভেঙে গেল, কেউ কয় আমার গাড় ভেঙে গেল। এই দাঁড়া, সে গোসাই তো লম্ফ জ্বালাইয়ে দেখে তারক গোসাই নাই, ঘরের জানালা দরজা বন্ধ আছে, কিন্তু তারক গোসাই নাই। কোন বাজন বাবা, যা যা বললাম মিলছে বাবা? ঠিক এইখানে গিয়ে দাঁড়ালে অপ্রাকৃত দেহ যদি কেহ তৈরি করতে পারে, তাহলে তিনি খাঁটি মতোয়া। এই তারক গোসাই কবি গান গায়, দক্ষিণ দেশে গান গাইতে গেছে, দুপুর বেলায় স্নান করবে। তারক গোসাই ওই বাড়ির মায়েদের বলছে, মা একটু সর্ষের তেল দাও, স্নান করব। এবার তেল আনতে আনতে তারক গোসাই ভাবের ঘরে সমাধি হয়ে গেছে, চোখ বন্ধ, তেল আইনে দিয়ে গেছে বাটিতে ভরিয়ে। আধা ঘন্টা চলে যায়, গোসাই তো ওই অবস্থায় আছে। ওই বাড়ি একটা 16 বৎসরের যুবতী মেয়ে ছিল, সে মাকে বলছে, ও মা, গোসাই তো স্নান করবে বলে তেল চাইলো, কিন্তু দেখো গোসাই চোখ বন্ধ করি আছে, আমি কি গোসাইয়ের শরীরে একটু তেল মাখিয়ে দেব? ওর মা বলছে, তোর যদি ইচ্ছা হয় দিবি। ওই যে তারকের গায়ে তেল মাখাইয়ে দিল। কিছু মতুয়ারা দেখিয়ে মনে মনে ভাবতে লাগলো, বাবা এই তো গোসাইর কায়দা হয়েছে, আরে তেল ডলাডলি শুরু হয়ে গেছে। এদিকে ওড়া কান দিতে বসে গুরুচাঁদ জানতে পেরেছে। কেউ কেউ আসিয়া
গুরুসাদের কাছে নালিশ করেছে, বাবা তোমার তারক এই মতুয়া ধর্মের দফা সারিয়ে দেবে। ওই বৈষ্ণবকে মতো মতুয়ার বাজারেও তেল ডলাডলি শুরু হয়ে গেছে। তখন হরিচাঁদ লীলা সাঙ্গ করেছে, তারক ওড়াকান্দিতে ঢুকবে। গুরুচাঁদ যাকে দাদা ছাড়া ডাকতো না, সেই গুরুচাঁদ বলছে, এই তারক দাঁড়া, ওড়াকান্দির বাড়িতে তোর জায়গা নাই। তারক বলছে, বাবা আমার অপরাধ। তারকও বুঝতে পারছে এটা গুরুচাঁদের কথা না। গুরুচাঁদ আমাকে এই তারক দ্বারা বলতে পারে না, এটাতে হরিচাঁদের কথার ইঙ্গিত পাইস, কারণ হরিচাঁদ তো গুরুচাঁদে মিশে আছে। তা বলছে, বাবা আমার অপরাধ। বলছে, দক্ষিণ দেশে গিয়ে যুবতী দিয়ে গায়ে তেল ডলাইছি, সেটাই তোর অপরাধ। তারক গোসাই বলছে, বাবা তুমি যদি ওড়াকান্দিতে বসিয়ে দক্ষিণ দেশে আমার গায়ে কোনো যুবতী মেয়ে তেল মাখলে তাই দেখতে পারো, ও বাবা তখন আমার মনটা কোথায় ছিল এটা বোঝো নাই? গুরুচাঁদ বলছে, কোনো বাবের কথায় কাজ হইব না। তারক গোসাই বলছে, বাবা আমাকে তাড়াইয়ে দিও না, আমি যদি অপরাধ করে থাকি আমাকে শাস্তি দাও, তবে চরণ ছাড়া করো না। জ্যৈষ্ঠ মাস, যারা যারা নালিশ করেছিল তাদের বলল, এই ঘরের থেকে কর্কের টিন নিয়ে আয়। টান টান রোদ্রের মধ্যে টিন ঘন্টা খানিক রাখিয়ে এইবার বলছে, এই তারক ওই টিনের উপরে যাইয়া শুয়ে পড়। যখন তারক গোসাই টিনের উপরে শুয়ে পড়ছে, ভক্তদের কইছে 7টা লেপ দিয়ে, তুলোর লেপ, তারকরে ঢাকা দেই। জ্যৈষ্ঠ মাসের গরমে কর্কের টিনের উপরে 1-1.5 ঘন্টা গরম করার পরে তারক শয়ন করেছে, তার উপরে 7-7টা লেপ দিয়ে চাপা দিয়েছে। ঘন্টা 2 রইছে। গুরুচাঁদ বলছে, এতক্ষণ মনে হয় ওইটা মরছে। এই লেপ সরা। লেপ সরাইয়ে দেখে তাই পাথরের মতো শীতল অঙ্গ, তারকের রয়, এক বিন্দু ঘাম ঝরে নাই, শোনেন মহাশয়। এইবার গুরুচাঁদ বলছে, কেডা কেডা নালিশ করেছিলি সেই কয়টারে টিনের মধ্যে শুয়াইয়া লেপ দিয়ে ডাকবো। গুরুচাঁদ তারকরে বলছে, বাবা রাগ করিস না, তোকে শাস্তি দিয়ে এই মতুয়ার সমাজটাকে আমি রক্ষা করলাম। অন্তরে কর বিবেচনা, এই তেল ডলাডলি আসলে মতুয়া ধর্মটা নষ্ট হয়ে যাবে, আর ঠিক থাকবে না। আমি তোকে দিয়ে মতুয়া সমাজটাকে তেল ডলার হাত থেকে রক্ষা করলাম, কিন্তু আজকে আমাদের সেই ভাব বাবা কোথায় চলে গেছে। তেল ডলাডলি দূরের কথা, বিটি মানুষ নিয়ে টানাটানি চলতেছে। কার বউকে ডানিয়ে যায় কোনো খবর নাই, আবার ওই দলেই মানুষ বেশি দেখিবারে পাই। তাহলে আমার মনে হয় আজ থেকে মতুয়া ধর্মটাও 2 খণ্ড হয়ে যাবে। বৈষ্ণবের মধ্যে যেমন এক দল আছে বামাচারী খাঁটি অনুরাগে যারা ভজন করছে বৈরাগী মতে, আরেক দল আছে মর্কট বৈরাগী। এই মতুয়ার মধ্যেও 2টো দল হবে, একটা বিশুদ্ধ মতুয়া আর একটা মর্কট বৈরাগী। মর্কট মতুয়ার দল, যেই দল মানুষের বউ নিয়ে টানাটানি করবে, অন্তরে দেখো ভেবে যার যেমন মজা পাবা সেইখানে যাবে। তবে আর তাহারে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কবির কল্পনা। ওই মরার পরে কেউ হরিনাম গায়, কেউ হরিবোল গায়, আসলে ওই একই তত্ত্ব।